আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো দেখতে পাচ্ছ আমাদের পেছনে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। সো এই ইনফরমেশন গুলো কিন্তু আমাদের অনেকটাই তালগোল পাকায় যায় আর কি, যে কোনটা কিসের ক্ষেত্রে প্রযোজ্য বা কোনটার অ্যান্সার কোনটা হবে আর কি। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আশা করি এই কনফিউশন গুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল আমাদের দেখো কি লেখা আছে, যে ভাইয়া যদি তোমাকে বলা হয় যে জীবনের ব্লুপ্রিন্ট কোনটা, জীবনের ব্লুপ্রিন্ট কোনটা, তাহলে বলবো কোনটা বলো তো? জিনকে কি বলা হয়? জীবনের ব্লুপ্রিন্ট। যদি বলা হয় ভাই শুধু ব্লুপ্রিন্ট কোনটা, তাহলে বলবা কোনটা বলো তো? আরএনএ। যদি বলা হয় ভাই মাস্টার ব্লুপ্রিন্ট কোনটা, মাস্টার ব্লুপ্রিন্ট, দেখো মাস্টার ম আছে, জিনোমে শেষে কি আছে বলো তো? ম আছে। মাস্টার ব্লুপ্রিন্ট কি? জিনোম। শুধু ব্লুপ্রিন্ট কে? আরএনএ। জীবনের ব্লুপ্রিন্ট কে? জিন। ঠিক আছে। আচ্ছা, মাস্টার মলিকিউল কে? মাস্টার মলিকিউল ভাই ডিএনএ অথবা নিউক্লিক অ্যাসিড, দুইটার যে কোনো একটা থাকলেও হবে। নিউক্লিক অ্যাসিড অথবা ডিএনএ কে কি বলা হয়? মাস্টার মলিকিউল। জীবনের আণবিক ভিত্তি যদি বলা হয় ভাইয়া, জীবনের আণবিক ভিত্তিকে ডিএনএ। যদি বলা হয় ভাইয়া জীবনের ভাষাকে, জীবনের ভাষা বললে বলবা কি? প্রোটিন হচ্ছে কি জীবনের ভাষা। যদি বলে ভাইয়া বংশগতির রাসায়নিক ভিত্তিকে, বংশগতির রাসায়নিক ভিত্তিকে ডিএনএ। বংশগতির ভৌত ভিত্তিকে ক্রোমোজোম। ঠিক আছে, বংশগতির ভৌত ভিত্তিকে ক্রোমোজোম, আর রাসায়নিক ভিত্তিকে ডিএনএ। ওকে, জীবনের ভৌত ভিত্তিকে, জীবনের, ঠিক আছে, এটা কি? বংশগতির ভৌত ভিত্তি, বংশগতির ভৌত ভিত্তি হচ্ছে ক্রোমোজোম। যদি বলে ভাই জীবনের ভৌত ভিত্তিকে, জীবনের ভৌত ভিত্তি বললে কি হবে বলতো? প্রোটোপ্লাজম। জীবনের ভৌত ভিত্তি বললে কি হবে? প্রোটোপ্লাজম। যদি বলা হয় ভাই মলিকিউলার কোর অফ লাইফ কাকে বলা হয়, মলিকিউলার কোর অফ লাইফ কাকে বলা হয়? ডিএনএ কে বলা হয়। তাহলে এই যে কনফিউজিং জিনিসগুলো আছে, আমরা কি এগুলো মনে রাখতে পারবো? দেখো এই জিনিসগুলো কিন্তু তুমি যদি একবার পড়ো, খুব সহজে তোমার, আমি সব ইনফরমেশন গুলো একসাথে করে নিয়ে দিছি, যাতে তোমাকে খুঁজে খুঁজে আলাদা আলাদা করে মুখস্থ করা না লাগে, একবারেই খুব সহজে তুমি মনে রাখতে পারো। কি কি বললাম? জীবনের ব্লুপ্রিন্ট জিন, শুধু ব্লুপ্রিন্ট বলে আরএনএ, মাস্টার ব্লুপ্রিন্ট বললে কি? জিনোম, মাস্টার মলিকিউল নিউক্লিক অ্যাসিড অথবা ডিএনএ, জীবনের আণবিক ভিত্তি ডিএনএ, জীবনের ভাষাকে প্রোটিন, রাসায়নিক ভিত্তি ডিএনএ। যদি বংশগতির ভৌত ভিত্তি বলে তাহলে বলবা কে? ক্রোমোজোম। যদি বলে জীবনের ভৌত ভিত্তি তাহলে বলবো প্রোটোপ্লাজম। আর মলিকিউলার কোর অফ লাইফ কাকে বলা হয়? ডিএনএ কে বলা হয়। এরপর আরেকটা ইনফরমেশন যেটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু সমূহ। তো ভাই ঝিল্লিবদ্ধ অঙ্গাণু সমূহ আমরা কি মনে রাখবো? মনে রাখবো মা এরা পাগল। ঠিক আছে, মা এরা পাগল। ঠিক আছে, মা এরা কি বলতো? পাগল। শুনে মা এরা পাগলে কি হলো? মারা কি সন্তানের জন্য পাগল না? সেটা দিয়ে মনে রাখবা। মাতে কি ভাই? মাতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এরাতে কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মাতে কি ভাই? মাইটোকন্ড্রিয়া। এরাতে কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। পাগলে কি ভাই? পাগলের পাতে হচ্ছে পারক্সিজম। ঠিক আছে, পাগলের পাতে কি? পারক্সিজম। আর একটা পাতে হচ্ছে কি? প্লাস্টিড। ঠিক আছে। আচ্ছা, গতে কি বলতো? গতে হচ্ছে গোলজি বডি। আর লতে কি বলতো? লাইসোজোম। ঠিক আছে, গতে গোলজি বডি, আর লাতে কি বলতো? লাইসোজোম। তাহলে আমরা কি দিয়ে মনে রাখলাম? মা এরা পাগল। ঠিক আছে, তাহলে আমরা এটা দিয়ে আমরা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু সমূহ মনে রাখলাম। এবং এইটা হচ্ছে আমাদের কনফিউজিং যে জায়গাটা ছিল, সেটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আমাদের যে টপিকটা লাগবে সেটা হচ্ছে ম্যাক্রোমৌল। ম্যাক্রোমৌল টপিকটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো ম্যাক্রোমৌল, এবার ম্যাক্রোমোল নিয়ে আমাদের যেটা জানতে হবে, যে কেকা ফেরদৌসি নাম আমরা সবাই শুনছি, কিন্তু অনেক আজব আজব রান্না করে। আজব আজব রান্না করার জন্য উনি ফেমাস। সো উনি কি করছে, মানে উনি যেতে অনেক ধরনের মানে যে কোনো কিছু রান্না করতে পারে, যেমন মুরগির মধ্যে কি নুডলস দিয়ে রান্না করে বা বিভিন্ন ধরনের ইয়ে করে। সো ওনাকে আমরা কি বলবো বলতো? ম্যাজিশিয়ান। উনি একজন কি বলতো? ম্যাজিশিয়ান। সো উনি কি করছে, নতুন একটা চপ বানাইছে। ঠিক আছে, একটা পুরা মনে করো ইউনিক একটা চপ। ঠিক আছে, সো উনি যেতে ম্যাজিশিয়ান, ওনাকে আমরা কি বলবো বলতো? ম্যাজিশিয়ান বলবো। কেকা ম্যাজিশিয়ান। ঠিক আছে, কেকা কি একজন ম্যাজিশিয়ান। নিউ চপস। ঠিক আছে, নতুন একটা কি বানাইছে বলতো? চপস বানাইছে। কেকা ম্যাজিশিয়ানের কি বলতো? নিউ চপস। কেকাতে কি হলো ভাইয়া? পটাশিয়াম, ক্যালসিয়াম। তারপরে কি একজন, কি একজন ম্যাজিশিয়ান না? ম্যাজিশিয়ান কি হলো বলতো? ম্যাগনেসিয়াম। নিউতে ভাইয়া কি? নাইট্রোজেন। নিউতে কি ভাইয়া? নাইট্রোজেন। চপসে দেখো ভাইয়া পাঁচটাই চলে আসছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। চপস। ঠিক আছে, তাহলে দেখো তো কয়টা হলো? 5 আর 4 9, আমাদের 9টা ম্যাক্রোমৌল কিন্তু মুখস্থ হয়ে গেল। কেকা ম্যাজিশিয়ান নিউ চপস, আমরা ম্যাক্রোমৌলগুলো মুখস্থ করতে পারলাম। ওকে, এরপর ভাই আমাদের খনিজ লবণ পরিশোষণ হয় কিভাবে? একটা হচ্ছে সক্রিয় আর একটা কি? নিষ্ক্রিয়। তো নিষ্ক্রিয় সম্পর্কে আমাদের 4টা মতবাদ আছে আর কি। তো 4টা মতবাদ কি কি আমরা মনে রাখবো ভাইয়া? ডন আমায় ব্যাপক ভালোবাসে। ঠিক আছে, ডন আমায় ব্যাপক ভালোবাসে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ডন আমায় ব্যাপক ভালোবাসে। তো ভাইয়া এটা কিসের মতবাদ? নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ। ডন আমায় ব্যাপক ভালোবাসে। ডনতে কি ভাইয়া? ডনতে হচ্ছে ডোনান সাম্য অবস্থা। ডনতে কি ভাইয়া? ডোনান সাম্য অবস্থা। আমাইতে কি ভাইয়া? আয়ন বিনিময় মতবাদ। আমাইতে কি? আয়ন বিনিময় মতবাদ।
ব্যাপক কি কি বলতো? ব্যাপক প্রবাহ মতবাদ, আর একটা কি ব্যাপন মতবাদ। ঠিক আছে, ব্যাপন মতবাদ আর একটা কি বলতো? ব্যাপক প্রবাহ মতবাদ। ব্যাপকে কয়টা আছে? দুইটা আছে, একটা হচ্ছে ব্যাপক প্রবাহ মতবাদ আর একটা হচ্ছে কি ব্যাপন মতবাদ। তাহলে এই হচ্ছে কি আমাদের নিষ্ক্রিয় পরিশোধন ছাত্র মতবাদ, জোনান সাম্য অবস্থা, আয়ন বিনিময় মতবাদ, ব্যাপক প্রবাহ মতবাদ, ব্যাপন মতবাদ আর কি। ঠিক আছে, এই চারটা হচ্ছে কি আমাদের নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবো, যে দ্রুত গতিতে একটা হচ্ছে শোষিত হয়, একটা কি তোমার হচ্ছে ধীর গতিতে শোষিত হয়। কোন কোন আয়ন? সুতরাং মনে রাখবা কানা, কানা হচ্ছে কি বলতো? দ্রুত গতিতে কি হয়? শোষিত হয়। কানাতে কি হলো ভাইয়া? কানা, এই যে কা, আর নাতে কি বলতো? না, এই যে না, কানা। পটাশিয়াম নাইট্রেট এটা হচ্ছে কি দ্রুত গতিতে তোমার কি হয়? শোষিত হয়। আর ধীর গতিতে শোষিত হয় কোনটা ভাইয়া? প্লাস গুলা, মানে যেটা ডাবল আয়ন, ক্যালসিয়াম আর সালফেট। তো তুমি একটা মুখস্থ করবা, পটাশিয়াম নাইট্রেট এরা কি হয় বলতো? এরা হচ্ছে তোমার দ্রুত গতিতে শোষিত হয়। আর ক্যালসিয়াম সালফেট কি বলতো? ধীর গতিতে তোমার কি হয়? শোষিত হয় আর কি। আচ্ছা, এরপর আমাদের যে ইনফরমেশনটা মাথায় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভাইয়া C3 এর জন্য ভাইয়া আমাদের অপটিমাম তাপমাত্রা কত? ভাইয়া C3 হইতে পারে ভাইয়া মেইনলি 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এবং C4 হয় কত বলতো? 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এইটা হচ্ছে আমাদের দুইটা গেল C3 এবং C4। এবার আসি সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হয়? মেইনলি সালোক সংশ্লেষণের জন্য অপটিমাম তাপমাত্রা হচ্ছে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সো এই তিনটা টেম্পারেচার অনেকটা কাছাকাছি, এই জন্য তোমরা আলাদা আলাদা করে মুখস্থ করবা। C3 হলো কত? 10 থেকে 25, C4 কত? 30 থেকে 45, আর সালোক সংশ্লেষণ কত? 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। এবং সালোক সংশ্লেষণ হয় ভাইয়া কোন কোন আলোয় ভাষা হয় ভাইয়া? মনে রাখবা বেনিকলা। ঠিক আছে, বেনিকলা। তো এর মধ্যে আবার কোনটায় কোনটায় বেশি হয়? ভালো, কমলা এবং লালে হচ্ছে কি বেশি হয়, এবং লালে হচ্ছে সবচেয়ে বেশি হয় হচ্ছে কোনটায়? লাল আলোতে হচ্ছে তোমার সালোক সংশ্লেষণটা সবথেকে বেশি হয়। তো এই যে ইনফরমেশনগুলো দিলাম, আশা করি ইনফরমেশনগুলো তোমার কাজে লাগবে এবং খুব সহজে তুমি মনে রাখতে পারবা। সো সবাই ভিডিওটা শেয়ার করে দিবা, এবং যারা আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে দেখতেছো সবাই পেজটা ফলো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালাম।